Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসটাতে আমরা কার্বিনের বিষয়ে আলোচনা শুরু করেছিলাম এবং এই জায়গাটা এসে আমরা আগের ক্লাসটাতে শেষ করেছি এবং সেখানে আমরা পড়েছি যে কার্বিনের যে ফিশার কার্বিনের ক্ষেত্রে এটা ফিশার কার্বিনেরই একটি অরবিটাল ডায়াগ্রাম। ফিশার কার্বিনের ক্ষেত্রে মেটালের সাথে যে লিগ্যান্ডটা যুক্ত অবস্থায় রয়েছে সেটা হচ্ছে পাই অ্যাকসেপ্টিং লিগ্যান্ড কার্বন মনোক্সাইড এবং সেটার কিন্তু এমটি পাই স্টার অরবিটাল রয়েছে যেখানে ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করতে পারে। মেটাল যেটা কনসিডার করা হয়েছে সেই মেটালটা ইলেকট্রন রিচ এবং তার জন্য ইলেকট্রন ডেনসিটি মেটাল থেকে কার্বন মনোক্সাইডের দিকে একটা পুল হওয়ার সম্ভাবনা রয়েছে বা পুল হয়ে থাকে এবং মেটালের সাথে যে কার্বনটা যুক্ত অবস্থায় রয়েছে সেটা sp2 হাইব্রিডাইজ সিংলেট কার্বিন এবং সেটা ইলেকট্রন ডেনসিটি অলরেডি মেটালকে ডোনেট করেছে, কিন্তু তা সত্ত্বেও এর কিন্তু একটা ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে, তার মানে এর কিন্তু এমটি পি অরবিটাল রয়েছে যেখানেও ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করতে পারে। এবং একইভাবে এই ধরনের কার্বিনগুলো অ্যাটাচড অবস্থায় রয়েছে একটি লিগ্যান্ডের সাথে, যেটা হতে পারে নাইট্রোজেন কন্টেনিং লিগ্যান্ড, সালফার কন্টেনিং লিগ্যান্ড, অক্সিজেন কন্টেনিং লিগ্যান্ড বা অ্যারোমেটিক লিগ্যান্ডস, যাদের কিন্তু ইলেকট্রন ডেনসিটি মানে পাই ইলেকট্রন ডেনসিটি ডোনেট করার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা সিগমা তো সম্ভব নয়, কারণ এটা প্যারালাল পি অরবিটালস, পাই ইলেকট্রন ডেনসিটি ডোনেট করার সম্ভাবনা অনেক বেশি এবং সেটা কিন্তু ফিল্ড পি অরবিটাল রয়েছে লোন পেয়ারের, সেটা ইলেকট্রন ডেনসিটি ডোনেট করতে পারে। এবং এই পুরো যে রাসায়নিক গঠনগত যে বৈশিষ্ট্যগুলো সেটা পুরোটাই নির্ভর করছে যে মেটালের সাথে কার্বনের যে বন্ডটা সেটা কতটা সবল হবে বা কতটা দুর্বল হবে। মেটালের সাথে কার্বনের বন্ডটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার বেশি না, এটা আস্তে আস্তে ডবল বন্ড ক্যারেক্টারের দিকে যাবে, সেটা কিন্তু এই জিনিসটার উপর ডিপেন্ড করছে, সেটা আমরা আলোচনা করেছি। এবার তাহলে আমরা একটা ছোট্ট টেবিল করে নিই, যেই টেবিলটাতে আমাদের ফিশার কার্বিন কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, নিউক্লিওফিলিসিটি ইলেকট্রোফিলিসিটির ব্যাপারটা, কোন সেন্টারটা নিউক্লিওফিলিক কোন সেন্টার ইলেকট্রোফিলিক, সেই বিষয়টা আমরা অলরেডি আলোচনা করেছি আগের ক্লাসটাতে। আর এই ক্লাসটাতে তাহলে আমরা একটা ছোট্ট একটা টেবিল বানাই যেটাতে আমরা মেটাল এবং কার্বিন গ্রুপের কখন আমরা উইক মেটাল কার্বন বন্ড দেখতে পাবো আর কখন আমরা স্ট্রং মেটাল কার্বন বন্ড দেখতে পাবো, সেই বিষয়ে একটা ছোট্ট টেবিল বানানো যেতে পারে। এখানে আমরা রাখলাম ধরো তোমার মেটাল, এখানে আমরা রাখলাম কার্বন লিগ্যান্ড বা কার্বিন গ্রুপ, যেটা ইচ্ছে তুমি রাখতে পারো, যেটা ইচ্ছে তুমি লিখতে পারো। এবার এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম, ধরে নাও একটা হচ্ছে আমার স্ট্রং মেটাল কার্বন বন্ড, যে লিস্ট কিরকম হতে পারে। স্ট্রং মেটাল কার্বন বন্ড, আরেকটা হচ্ছে আমাদের উইক মেটাল কার্বন বন্ড। আচ্ছা, স্ট্রং মেটাল কার্বন বন্ড হলে এই ছবিটা থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের যদি স্ট্রং মেটাল কার্বন বন্ড হতে হয় তাহলে মেটালের কি ক্যারেক্টার থাকতে হবে। স্ট্রং মেটাল কার্বন যদি বন্ড হতে হয় তাহলে মেটালটাকে প্রথমত ইলেকট্রন রিচ হতে হবে, এবং মেটাল যদি ইলেকট্রন রিচ হয় তবেই কিন্তু মেটাল কার্বিনের যে পি অরবিটাল ফাঁকা কি অরবিটাল রয়েছে সেইখানে আমাদের ইলেকট্রন ডেনসিটি ডোনেট করতে পারবে। এবং সেই যদি স্ট্রং ইলেকট্রন ডোনার হতে হয়, ইলেকট্রন রিচ হতে হয়, তাহলে এই যে মেটালের সাথে যে লিগ্যান্ডগুলো থাকবে সেগুলোকে কিন্তু ইলেকট্রন ডোনেটিং লিগ্যান্ড হতে হবে। তার মানে প্রথম যেটা আমরা বলতে পারি স্ট্রং মেটাল কার্বন বন্ডের জন্য আমরা যেটা প্রথমে বলতে পারি সেটা হচ্ছে ইলেকট্রন রিচ মেটাল সেন্টার। এটা হতে গেলে আমার দুটো ক্রাইটেরিয়া রয়েছে, একটা হচ্ছে যে লিগ্যান্ড attached to metal
শুড বি ইলেকট্রন ডোনেটিং, তাহলেই আমার ইলেকট্রন ডেন্সিটিটা এখানে বাড়বে এবং আমার মেটালটা ইলেকট্রন রিচ হবে। মেটাল যত ইলেকট্রন রিচ হবে তত মেটাল কার্বিনের পি অরবিটাল ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে, যত মেটাল ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে তত মেটাল কার্বনের যে ডবল বন্ড ক্যারেক্টার আছে সেটা তত বাড়তে থাকবে। তাহলে এর অপোজিটটা কি হবে? যদি আমাদের উইক করতে হয়, উইক করতে হলে অবভিয়াসলি এটা হতে হবে মেটালটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট। মানে মেটালের ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে মেটালে ইলেকট্রন কম, ইলেকট্রন ডেন্সিটি কম, এখানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে। তাহলে এখানে যদি আমাদের ইলেকট্রন ডোনেটিং লিগ্যান্ড থাকে তাহলে ইলেকট্রন উইথড্রয়িং লিগ্যান্ড আমার কিন্তু এখানে যদি অ্যাটাচ থাকে মেটালের সাথে তাহলেই আমরা দেখতে পাবো যে এটা উইকার মেটাল কার্বন বন্ড তৈরি করবে। এবং সাধারণত এটা ফার্স্ট রো ট্রানজিশন মেটালের ক্ষেত্রে খুব কমন, আর এটা মোর লাইকলি থার্ড রো ট্রানজিশন মেটালের ক্ষেত্রে এটা খুব কমন হয়ে থাকে উইকিং। কারণ এইখানে তোমার যদি উইকেনিং হয় তাহলে আমাদের ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে কার্বন মনোক্সাইড বা এনো টাইপের লিগ্যান্ড তোমরা এখানে লিখতেই পারো। লিগ্যান্ডের এক্সাম্পল হিসাবে তোমরা লিখতে পারো CONO, এই টাইপের লিগ্যান্ডগুলোর ক্ষেত্রে এটা কিন্তু খুব কমনলি হয়ে থাকে, কারণ ইলেকট্রন ডেন্সিটি মেটালের উপর থেকে টেনে নিচ্ছে। তাহলে মেটাল আর ভ্যাকেন্ট পি অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি আর ডোনেট করতে পারবে না। ঠিক আছে, এবার কার্বিনের ওপর যে গ্রুপগুলো অ্যাটাচড অবস্থায় রয়েছে সেটা কিরকম হতে পারবে? সেটা যদি একটা জিনিস বুঝতেই পারছি যে এই তার মানে আমরা এখন NR2 এই লিগ্যান্ডটার বিষয়ে কথা বলছি। তার মানে এই NR2 লিগ্যান্ডটা যদি আমাদের NR2 লিগ্যান্ডটা গুড পাই ডোনেটিং লিগ্যান্ড থাকে তাহলে NR2 লিগ্যান্ড নিজে কার্বিনের ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে দেবে। যদি NR2 লিগ্যান্ড নিজে কার্বিনের উপর ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে দেয় তাহলে কার্বেন্টের যে ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে সেই ভ্যাকেন্ট পি অরবিটালটা কিন্তু আস্তে আস্তে ফিল হয়ে যাবে। এখন কার্বেন্টের যদি ভ্যাকেন্ট পি অরবিটালটা ফিল হয়ে যায় তাহলে আর মেটাল আর ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারবে না। এখন মেটাল যদি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে না পারে তাহলে মেটাল কার্বনের যে বন্ড রয়েছে তার বন্ডেরও বাড়বে না, তাহলে কিন্তু মেটাল কার্বনের যে বন্ডটা সেটা কিন্তু উইক হয়ে যাবে। তার মানে যেটা বলা যাচ্ছে যে পাই বন্ড লাইক গুড মানে ভালো পাই বন্ড করতে পারে যে লিগ্যান্ডগুলো তারা কিন্তু যদি কার্বিনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকে তাহলে কিন্তু আমাদের মেটাল কার্বিনের যে বন্ড সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে উইক হয়ে যাবে। তাহলে গুড capable to form pi bond with carbene এ কিন্তু এটাকে উইক করে দিচ্ছে। তার মধ্যে NR2 SR OR দিস কাইন্ড অফ এই ধরনের লিগ্যান্ডগুলো কিন্তু এর সাথে যুক্ত। ঠিক আছে, তার মানে এরা যদি আমাদের পাই ডোনেটিং লিগ্যান্ড যারা তারা কিন্তু প্রবলেমেটিক, রাইট? এরা হচ্ছে আমাদের পাই ডোনেটিং লিগ্যান্ড। তারা উইক করে দিচ্ছে। তাহলে যদি আমার পাই ডোনেটিং লিগ্যান্ড না হয়, সিগমা ডোনেটিং হয়, তাহলে আমার কিন্তু এই ব্যাপারটা অনেকটা কিন্তু এই উইকনিং অফ মেটাল কার্বন বন্ডটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। তো আমরা যদি আমরা সিম্পল সিগমা ডোনারের কথা ভাবি, যেমন হাইড্রোজেন বা CH3 যারা পাই ডোনেট করতে পারবে না তাদের ক্ষেত্রে আমরা স্ট্রঙ্গার। তাহলে সিগমা ডোনার লিগ্যান্ড যদি আমরা নিই যেমন হাইড্রাইড অর CH3 এই টাইপের লিগ্যান্ড যদি আমাদের থাকে এদের পাই ডোনার ক্যাপাবিলিটি নেই, তার মানে ওরা কার্বনের যে পি অরবিটাল রয়েছে ভ্যাকেন্ট সেখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারবে না আমাদের অরবিটাল ডায়াগ্রাম অনুযায়ী, এবং তখন মেটাল অনেকটা বেশি চান্স পাবে ইলেকট্রন ডেন্সিটি কার্বনের পি অরবিটালে ডোনেট করতে, এবং তখনই আমরা দেখতে পাবো যে মেটাল কার্বনের যে সামগ্রিক যে বন্ড স্ট্রেংথটা সেটা কিন্তু বা বন্ডটা অনেক বেশি জোরালো, অনেক বেশি সবল হয়ে যাবে, তাই তো? এই হলো আমাদের সামগ্রিক এই বিষয়টা। এবং একটা জিনিস মনে রাখবে যে 80 ইলেকট্রন রুল যদি আমাদের ফলো করতে হয়, সচরাচর আমরা দেখি যে D6 মেটাল কনফিগারেশন
আমরা দেখব যে ফিশার কার্বিনের জন্য খুব ফেভারেবল। বাট আরও এক্সাম্পল কিন্তু D4 বা D8 এর এক্সাম্পলও কিন্তু অনেক আছে, নেই যে তা নয়, বাট সচরাচর D6টা অনেক বেশি ফেভার্ড হয়ে থাকে কার্বিনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখা যাক। এই এক্সাম্পলটা একই মেটাল, শুধু আমরা চেষ্টা করব সাবস্টিটিউশনটাকে চেঞ্জ করার, করে দেখব যে কমেন্ট করার চেষ্টা করব যে মেটাল কার্বনের যে বন্ড রয়েছে সেটা কার ক্ষেত্রে স্ট্রঙ্গার হবে বা কার ক্ষেত্রে উইকার হবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পলে আমরা দুটো জিনিস কনসিডার করছি। একটা হচ্ছে সিপি সাইক্লোপেন্টাডাইন, কার্বন মনোক্সাইড রাখলাম। ঠিক আছে, দুটি কার্বন মনোক্সাইড রেখে দেওয়া হলো, একটি PPH3 রেখে দেওয়া হলো, আর টাংস্টেনের সাথে একটি কার্বিন যোগ করে রাখলাম, এবং কার্বিনের ওপরে আমরা কোনো রকমের ইলেকট্রন ডোনার সিস্টেম দিলাম না, রাইট? এটার মধ্যে কোনো NR2 SR বা OR টাইপের লিগ্যান্ড নেই। ঠিক আছে, এটা একটা। আর একটা ছোট্ট চেঞ্জ, সেটা হচ্ছে যে আরেকটা কমপ্লেক্সে আমার সিপি রয়েছে, কার্বন মনোক্সাইড যেমন ছাকা দুটোই রয়েছে, তার সাথে আমাদের PET3 লিগ্যান্ড রয়ে গেছে। ঠিক আছে, PET3 একটি লিগ্যান্ড আমরা দিয়ে দিলাম PPH3 জায়গায়, এবং টাংস্টেন আমার যেমন ছিল তেমনই রইল, CH2 যেমন ছিল রইল। এবার আমাকে বলতে হবে যে এদের মধ্যে কার মেটাল কার্বিন বন্ডটা স্ট্রঙ্গার, সেটা আমার হচ্ছে প্রশ্ন। এবার তুমি যদি ইলেকট্রন কাউন্ট করো, ইলেকট্রন কাউন্ট করে তুমি দেখবে যে দুজনের ক্ষেত্রে কিন্তু 18 ইলেকট্রন স্যাটিসফাই করছে। সিপি, আমরা আয়নিক মেথডে যাই, আমরা এই বিষয়ে আলোচনা করেছি আগে। ওভারঅল চার্জ রয়েছে প্লাস, ওভারঅল প্লাস চার্জ রয়েছে, তার মধ্যে সিপি একটি মাইনাস চার্জ, রাইট? তার মানে -1 চার্জ সিসিপি থেকে আসছে, তার মানে মেটাল সেন্টারে অবভিয়াসলি +2 চার্জ রয়েছে, নইলে এটা কখনোই আমাদের প্লাস চার্জ হতে পারে না। এবার দেখি তাহলে সিপি কত রয়েছে আমার, সিপি 6, দুটি কার্বন মনোক্সাইড 2 2 করে 4, 10 হয়ে গেল। PPH3 কত দেবে? PPH3 দুটো 12, আর এই যে CH2টা রয়েছে, সেই CH2টা কত দেবে? আরো 2, তাই তো? তাহলে এখানে আমার 6 6 12 আর 2 14 হয়ে গেল। তাহলে টাংস্টেন কটা দেবে? টাংস্টেন কিন্তু আমাদের 4টে দেবে, রাইট? তার মানে টাংস্টেনের আমাদের +2 অক্সিডেশন স্টেটে কিন্তু ওরা রয়েছে, তাই তো? এবার এই দুটোর ক্ষেত্রে সামগ্রিকভাবে সবকিছুই এক, শুধু ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হচ্ছে শুধু এই দুটি লিগ্যান্ডে, এই লিগ্যান্ড এবং PPH3 লিগ্যান্ড, এই দুটি লিগ্যান্ডে একটা সামগ্রিক চেঞ্জ রয়েছে। তাই যদি হয় তাহলে আমরা এখন ভাবার চেষ্টা করি এই দুটোর মধ্যে মেটাল কার্বনিনের বন্ড কোথায় স্ট্রঙ্গার হবে। স্ট্রঙ্গার কখন হবে? স্ট্রঙ্গার হতে পারে যদি আমার মেটালের ওপর ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়ে যায়। এবার দেখো দুজনের ক্ষেত্রে এই CO কার্বন মনোক্সাইড যেটি দুটিই রয়েছে, অতএব তাদের দুজনের এফেক্ট সমান। সিপি দুজনের ক্ষেত্রেই রয়েছে, এগেন ইলেকট্রন ডোনেট করছে, বাট দুটোর ক্ষেত্রে এফেক্টই সমান। ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে PPH3 আর PET3। এবার PPH3 এবং PET3 এর মধ্যে PET3 হচ্ছে বেটার ডোনার। PET3 যদি বেটার ডোনার হয় তাহলে টাংস্টেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়বে। তার মানে এই এক্সাম্পল 2তে টাংস্টেনের উপর আমার ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে এক্সাম্পল 1-এ থেকে। তাহলে এক্সাম্পল 2তে যদি টাংস্টেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, তাহলে সেই টাংস্টেনটা এই কার্বিনের যে p অরবিটাল আছে সেখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে। এই যদি বেশি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে দেয়, তাহলে আমার ঘটনাটা কি হয়ে যাবে? তাহলে ঘটনা হয়ে যাবে যে মেটালের সাথে কার্বনের যে ডাবল বন্ড ক্যারেক্টার আছে সেটা বাড়তে থাকবে, মেটাল কার্বিন যে বন্ডটা সেটা অনেক স্ট্রঙ্গার হবে। তাহলে আমার 2 এর থেকে 1-এ মেটাল কার্বিনের যে বন্ড স্ট্রেংথটা, তাই তো, বন্ড স্ট্রেংথ মেটাল কার্বিন বন্ড স্ট্রেংথ 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বেশি হবে কম্পেয়ার টু দ্যাট অফ আমাদের 1, রাইট? এরপর আমরা যদি আরেকটা ছোট্ট এক্সাম্পলের কথা ভাবি, সেই এক্সাম্পলটা হচ্ছে আমাদের এই একই ধরনের সিস্টেম বাট একটা ছোট্ট চেঞ্জ করে, একটা সিপি রইল, ডিপিপি একটা লিগ্যান্ড নিলাম, আয়রন নিলাম, CH2 নিলাম, এবং ওভারঅল বাইরে প্লাস চার্জ রাখলাম। ঠিক আছে, আর আরেকটা সিস্টেম আমরা নিচ্ছি যেটা হচ্ছে, এবার আমরা মেটালও চেঞ্জ করব এবং তার সাথে আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে আমাদের লিগ্যান্ড। সেটা কি? ডিপিপির জায়গায় আমরা যদি একটা ছোট্ট চেঞ্জ করে দিই, যেটা হচ্ছে সিপিটা কমন রেখে ডিপিপির জায়গায় আমরা দুটো লিগ্যান্ড নিলাম, একটা NO
আর এই PPH3 লিগ্যান্ডটাকে আমরা ইউজ করলাম এবং এইখানে আমরা যেটা রাখলাম সেটা হচ্ছে রিহিয়াম সেন্টার রাখলাম এবং তার সাথে আমার CH2 চার্জ রেখে বাইরে +2 চার্জ করে দিলাম। তাহলে এবার দেখা যাক এর ঘটনাটা কি হচ্ছে। এখানে দেখো CP এখানেও -1 চার্জ, DPP কিরকম লিগ্যান্ড, DPP হচ্ছে এই লিগ্যান্ডটি, একটা স্টেরিক লিগ্যান্ড প্রচন্ড ভাবে। এখানে নাইট্রোজেন ফসফরাসের উপর লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে যেটা ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করতে পারে, রাইট, লিগ্যান্ডে। তাহলে CP আমার 6টা ইলেকট্রন দেবে, DPP 4টি ইলেকট্রন দেবে, কার্বিন যেটা রয়েছে সেটা 2 ইলেকট্রন নিউট্রাল ডোনার আমরা জানি, দিলে আমার এখানে কত হয়ে গেল দেখো, এখানে আমার আয়রনের এখানে তাহলে আমার 12 অলরেডি হয়ে গেছে। 18 ইলেকট্রন রুল যদি স্যাটিসফাই করতে হয়, ওভারঅল প্লাস রয়েছে, তাহলে আয়রনটা কত, আয়রন আমার +2, তাহলে আমার ওভারঅল 6, তাহলে আমার টোটাল কাউন্ট হয়ে যাচ্ছে 18 ইলেকট্রন। আমরা ধরে নিলাম যে 18 ইলেকট্রন স্যাটিসফাই করে। এবার একই ঘটনা আমরা যদি এইখানটা দেখি, এইখানটা দেখলে আমরা দেখতে পাবো CP আমার 6টা ইলেকট্রন দিচ্ছে, এনোর ব্যাপারটা আমরা পরে আসছি। PPH3 আমার দিচ্ছে হচ্ছে 2টি লিগ্যান্ড, 2টি, CH2 কার্বিনের যেটা রয়েছে সেও 2টি, রিহিয়াম সেন্টার কি করবে সেটা দেখার, এবং তার সাথে এনো, রাইট। এবং এখানেও আমার কিন্তু এরা 18 ইলেকট্রন রুল সাপোজ স্যাটিসফাই করে ধরে রাখলাম। তাহলে এই যে ঘটনাটা আমার যদি হয়, তাহলে আমার আর রিহিয়ামের এখানে তাহলে এখানে অক্সিডেশন স্টেট রিহিয়ামের কত হবে, এখানে যদি তোমার এনো লিগ্যান্ড এবং PPH3 এর উপর ডিপেন্ড করছে। এনো লিগ্যান্ডটা যদি আমার 3 ইলেকট্রন ডোনার হয় তাহলে এটা হয়ে যাবে 3টি ইলেকট্রন ডোনার হলে এটা গেল NO+। যে মুহূর্তে NO+ হয়ে যাবে সেই মুহূর্তেও কি করবে, ইলেকট্রন ডেন্সিটি রিহিয়ামের থেকে টেনে নিচ্ছে, প্লাস রিহিয়ামের ওপরে +2 অক্সিডেশন স্টেটও রয়েছে। তাহলে এটা যদি ওভারঅল +2 হয় তাহলে CPর জন্য আরেকটা, তাহলে রিহিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +3। রিহিয়াম যদি অক্সিডেশন স্টেট +3 তে যায় তাহলে এইখানটা তোমরা এই যে ক্যালকুলেশনটা সেটা করে দেখলেই আমরা দেখতে পাবো যে এটা 5 ইলেকট্রন সিস্টেম, রাইট। 10, 13 আর 5 18। এবার এই দুটোর মধ্যে কার মেটাল কার্বন বন্ড ডিস্টেন্স শর্টার হবে, মানে কে স্ট্রঙ্গার হবে সেটা দেখতে হবে। দেখো এইখানে আমার যে লিগ্যান্ড দুটো রয়েছে, একটা সাইক্লোপেন্টাডাইন এবং DPP, দুটোই সিগমা ডোনার, CH2 দুজনের ক্ষেত্রেই সেম, আয়রনটা এখানে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে, রাইট। বাট এইখানে যখন আমরা যাচ্ছি CPটা সেমই আছে, কিন্তু যে সিগমা ডোনার যে লিগ্যান্ডটা PPH3 সে কিন্তু DPP থেকে কম স্ট্রঙ্গার সিগমা ডোনার, রাইট। তাছাড়াও কি রয়েছে সমস্যা হচ্ছে আমার NO+, সমস্যা হচ্ছে NO+, কারণ NO+টা একটি পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড, রাইট। কারণ NOটা প্লাস চার্জে রয়েছে, তার মানে রিহিয়ামের ওপর থেকে ইলেকট্রন ডেন্সিটিও টেনে নেবে। রিহিয়ামের ওপর থেকে যদি ইলেকট্রন ডেন্সিটিও অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এক তো রিহিয়ামের ওপর ওভারঅল পজিটিভ চার্জটা একটু বেশি, রিহিয়াম প্লাস, তাও আমরা জানি যে এরা 3rd রো ট্রানজিশন মেটালের মধ্যে পড়ে এবং সেখানে আমাদের স্ট্রঙ্গার মেটাল কার্বন বন্ড হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু NO+ রয়েছে ইলেকট্রন ডেন্সিটি টেনে নিচ্ছে, উইক সিগমা ডোনার অ্যাটাচড অবস্থায় রয়েছে PPH3, তার জন্য রিহিয়ামের ওপর ওভারঅল ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা কম, এবং সেটার জন্য ও কার্বনের যে ভ্যাকেন্ট p অরবিটাল রয়েছে কার্বিনে সেখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে কম কম্পেয়ার টু এই সিচুয়েশন। তার মানে আমার যে ঘটনাটা হবে, এটা যদি আমার এক্সাম্পল 3 এবং এক্সাম্পল 4 হয় তাহলে এদের মধ্যে এই দুটি এক্সাম্পলের মধ্যে আমরা দেখব যে আয়রন বেস যে এক্সাম্পলটা সেই কমপ্লেক্সটা কিন্তু আমাদের মেটাল কার্বন যে বন্ডটা অনেক বেশি স্ট্রঙ্গার হবে কম্পেয়ার টু এই রিহিয়ামের এক্সাম্পলটা, ঠিক আছে। এরপর আমরা আরেকটা একইভাবে আমরা যদি পরবর্তী এক্সাম্পলটার কথা ভাবি, একইভাবে যদি আমরা পরবর্তী এক্সাম্পলটার কথা ভাবি, সেটা আমরা ভাবতে পারি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে, এবং সেক্ষেত্রে যেগুলো বলার দরকার সেটা হচ্ছে যে ফসফরাস যে ডোনেটিং গ্রুপগুলো থাকে সেই ফসফরাসের ডোনেটিং গ্রুপের ডোনেশন ক্যাপাবিলিটির ওপরও কিন্তু অনেক এই জিনিসটা আমাদের ডিপেন্ড করে।
যেমন POMe3, PMe3, PET3, PPH3, যার যত সিগমা ক্যারেক্টার বাড়তে থাকবে, সিগমা ডোনার ক্যাপাবিলিটি বাড়তে থাকবে, সে তত বেশি ইলেকট্রন ডেন্সিটি মেটালের উপর ডোনেট করতে পারবে বা দান করতে পারবে। মেটাল তত ইলেকট্রন রিচ হতে থাকবে এবং তখন আমরা দেখব যে মেটালের পক্ষে যে কার্বনের যে ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে সেখানে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করা অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই আরেকটা ছোট্ট এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি। ধরো এইখানেই আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল রিহিয়াম বেসড আরেকটি এক্সাম্পলের কথা যদি আমরা ভাবি, সেখানে আমরা বলতে পারি এই জিনিসটা, রিহিয়ামের সাথে একটি কার্বিন আমাদের ফর্ম রয়েছে এবং রিহিয়ামের সাথে আমরা দুটি লিগ্যান্ড এখানে লাগাবো, একটা ক্লোরাইড, এইদিকে আমরা একটা CO লাগালাম, এইখানটা একটা অ্যাসিটোনাইট্রাইল লাগিয়ে দেওয়া হলো, আর এই দুটি আমরা করে দিলাম POMe3। ঠিক আছে, POMe3 যদি আমাদের লিগ্যান্ডটা হয়ে যায় তাহলে আমরা দেখার চেষ্টা করি যে এইটার সাথে আমরা কম্পেয়ার করব আরেকটি লিগ্যান্ড, যেখানে এই লিগ্যান্ডগুলোকে আমরা চেঞ্জ করে দেবো, করে আমরা একই রিহিয়ামই রাখলাম, সেম কার্বিন রাখলাম, একটা কার্বনিলও রাখলাম, শুধু এই তিনটে লিগ্যান্ডকে আমরা করে দিলাম এটা থেকে খুব সহজেই তোমরা বুঝতে পারছো কার্বনিল লিগ্যান্ডগুলো কমন, এবং এইখানটা আমরা করে দিলাম লেটসে আমরা একটা ক্লোরাইডও করতে পারি, আয়োডাইড করতে পারি, যেটাই হোক ক্লোরাইড রাখলে একটা জিনিস স্পষ্ট যে এই POMe3 লিগ্যান্ডগুলো কিন্তু অতটা সিগমা ডোনার ক্যাপাবিলিটি নেই যতটাই PMe3 লিগ্যান্ডগুলোর রয়েছে। তার মানে রিহিয়ামের যে অক্সিডেশন স্টেট, এখানে দুটোর ক্ষেত্রে রিহিয়ামের অক্সিডেশন স্টেট কত, দুটোর ক্ষেত্রে রিহিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু +1। এই রিহিয়ামের +1 অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে এই দুজনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটোনাইট্রাইল আবার ডোনেট করছে ইলেকট্রন ডেন্সিটি, POMe3 অতটা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারছে না, বাট এখানে তিনটে PMe3 লিগ্যান্ড রয়েছে যাদের মিথাইলের +I এফেক্টের জন্য ইলেকট্রন ডেন্সিটি ফসফরাসের থ্রুতে লিথিয়ামের উপর ডোনেট করার সম্ভাবনা অনেকটা বেশি। তার মানে রিহিয়ামের ইলেকট্রন ডেন্সিটি রিহিয়ামের মেটালের উপর অনেকটা বেশি, রিহিয়াম মেটালের উপর যদি ইলেকট্রন ডেন্সিটি অনেকটা বেশি হয়, সে কিন্তু কার্বনের উপর ইলেকট্রন ডেন্সিটি ডাম্প করতে পারবে অনেক স্ট্রঙ্গার। তাহলে মেটাল কার্বনের যে বন্ড ডিস্টেন্সটা, এটা যদি আমাদের এক্সাম্পল 5 এবং এক্সাম্পল 6 ভাবি, তাহলে আমরা বলতে পারবো যে মেটাল কার্বনের স্ট্রেংথ এক্সাম্পল 6 এর ক্ষেত্রে এক্সাম্পল 5 এর জন্য অনেকটা বেশি হবে। তাহলে এই কটা এক্সাম্পলের রেসপেক্টে এবং সার্বিকভাবে যে ফিশার কার্বিন নিয়ে আমরা আলোচনা করলাম, সেটাতে আমরা যেটা বুঝতে চাইলাম যে ফিশার কার্বিন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ফিশার কার্বিন প্রথমত ইলেকট্রন রিচ মেটালের ক্ষেত্রে সম্ভব, এবং সচরাচর আমরা দেখতে পাবো যে মিডল বা লেট ট্রানজিশন মেটালের ক্ষেত্রে ফিশার কার্বিন কিন্তু পসিবল। ট্রানজিশন মেটালগুলো যেটা হয় সেটা হচ্ছে আমার মিডল থেকে লেট ট্রানজিশন মেটালগুলোর ক্ষেত্রে এটা হয় এবং সেগুলো ইলেকট্রন রিচ হয়, রাইট। আর্লি ট্রানজিশন মেটাল কিন্তু ইলেকট্রন রিচ হওয়া সম্ভব নয়, যেমন তোমার স্ক্যান্ডিয়াম, যেমন তোমার টাইটেনিয়াম, এরা কিন্তু ইলেকট্রন রিচ হওয়া সম্ভব না, কারণ এবং এরা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এরা যেটা শর্ট কার্বিনের ক্ষেত্রে আমরা দেখবো যে এরা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হিসেবে বিহেভ করে, এবং এরা D6 কনফিগারেশন পাওয়া এদের পক্ষে সম্ভব নয়, কারণ এরা অলরেডি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। D6 কনফিগারেশনটা বা D8 কনফিগারেশনটা একমাত্র সম্ভব যদি আমরা মিডল টু লেট ট্রানজিশন মেটালের ক্ষেত্রে দেখি। তার মানে ফিশার কার্বিনের ক্ষেত্রে আমরা দেখবো মিডল টু লেট ট্রানজিশন মেটাল, এবং যে কার্বিনের যে কার্বন সেন্টারটা রয়েছে সেই সেন্টারটা আমরা দেখবো অনেকটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট এবং সেখানে ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে, এবং তার সাথে আমরা সবসময় দেখবো একটা লিগ্যান্ড অ্যাটাচড অবস্থায় থাকবে, যে লিগ্যান্ডটা NRO এইসব NR অক্সিজেন এই ধরনের সাবস্টিটিউশন থাকতে পারে, আবার সালফার সাবস্টিটিউশন থাকতে পারে, আবার যদি স্ট্রঙ্গার মেটাল কার্বন বন্ড তৈরি করতে হয় সেখানে সিগমা ডোনার লিগ্যান্ড থাকতে পারে, যেমন CH3 বা H, রাইট। পাই ডোনার লিগ্যান্ড সেখানে থাকবে না। এবং এমো ডায়াগ্রামের উপর ভিত্তি করে আমরা পুরো ব্যাপারটা দেখার চেষ্টা করেছি যে মেটাল কার্বিন যে বন্ডটা কখন স্ট্রং হবে, যদি মেটাল আমাদের ইলেকট্রন রিচ হয় তাহলে মেটাল ব্যাক ডোনেট করতে পারবে কার্বিনের পি অরবিটালে, সেটা অনেকটা মেটাল ডোনেট করতে পারবে ইলেকট্রন ডেন্সিটি কার্বিনের পি অরবিটালে, মেটাল কার্বিন বন্ডটাকে স্ট্রং করবে। মেটাল যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয় তাহলে উল্টোটা উইকার হয়ে যাবে। আর কার্বিন গ্রুপের
সাবস্টিটিউশনের উপরও এটা ডিপেন্ড করছে, যে যদি কার্বিনের গ্রুপের সাথে আলফা ডোনার সিগমা ডোনার ডিপেন্ড থাকে তাহলে আমার মেটাল কার্বিন বন্ডটা স্ট্রঙ্গার হবে, আর যদি পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড থাকে তাহলে কিন্তু আমাদের এই বন্ডটা অনেকটা বেশি উইকার হতে থাকবে। এবং কটা এক্সাম্পলের রেসপেক্টে আমরা দেখার চেষ্টা করলাম যে লিগ্যান্ড এনভায়রনমেন্টটা কিভাবে, মেটালের ওপর লিগ্যান্ড এনভায়রনমেন্টটা কিভাবে এই মেটাল কার্বনের বন্ডটাকে স্ট্রঙ্গার বা উইকার করে। আর এই রেসপেক্টে তো আমরা আলোচনা করেছি যে এই সাবস্টিটিউশন কার্বিনের ওপর সাবস্টিটিউশনের ওপর কিভাবে মেটাল কার্বন বন্ডটা স্ট্রঙ্গার হয়। এর পরবর্তী যে আলোচনাটা হবে সেটা হবে শক কার্বিন, এবং সেটা জাস্ট 1 দশক পর, ফিশার কার্বিন আবিষ্কার হওয়ার জাস্ট 1 দশক পর হয়েছিল, এবং সেটা আমাদের ডুপন্ট কেমিক্যালে সেন্ট্রাল রিসার্চ যখন প্রফেসর রিচার্ড শক কাজ করতেন, যিনি MIT-তে ছিলেন, তিনি প্রথম এই শক কার্বিনটা তৈরি করেন। এবং সেটা কিন্তু আমরা দেখতে পাবো এগুলো সবই আর্লি ট্রানজিশন মেটাল এবং হায়ার অক্সিডেশন স্টেট দিয়ে তৈরি হয়েছিল। এবং এদের যে ফরমেশন মেকানিজম, এটা তৈরি করার যে মেকানিজম, এই শক কার্বিন বা শক অ্যালকিলিডিন তৈরি করার যে মেকানিজম, সেটা কিন্তু ফিশার কার্বিনের থেকে অনেকটাই আলাদা। এবং এই বিষয়ে আমরা আরো ডিটেলে আলোচনা করব পরবর্তী ক্লাসে, এবং কেন তারা আলাদা, ফিশার কার্বিন আর শক কার্বিনের অরবিটাল পিকচারের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, ফিশার আর কার্বিন আর শক কার্বিনের মধ্যে সিংলেট না ট্রিপলেট কি ধরনের, কার্বিন সেন্টারটা কিরকম, তাদের এমো ডায়াগ্রামটা ঠিক কিরকম হয়ে থাকে, এই বিষয়ে আলোচনা করবে। এবং তাদের তুলনামূলক আলোচনাও আমরা করব যে ফিশার কার্বিন আর শক কার্বিনের দুজনের স্ট্রাকচারাল ডিফারেন্স কিরকম, সেই বিষয়ে আমরা ডিটেলে আলোচনা করব। ধন্যবাদ।